যোগ দিবস উপলক্ষে হারমোনি ট্রাস্টের মাসব্যাপী আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা শাহিদা সুলতানা ইলোরা। ডায়ালগ উইথ ইয়োগা প্রফেশনাল সিরিজের 17তম পর্ব। আমাদের মাঝে খুলনা থেকে অতিথি হয়ে আজকে এসেছেন ডাক্তার সাইফুল ইসলাম। তিনি খুলনায় পরিচালনা করছেন দেশ হেলথ সেন্টার নামে ওনার নিজের প্রতিষ্ঠান, যেখানে তিনি শুধু ইয়োগা নয়, নেচুরোপ্যাথির বিভিন্ন মেথড ইন্টিগ্রেটেড ওয়েতে উনি অ্যাপ্লাই করছেন ওনার পেশেন্টদের উপর। উনি মূলত একজন নেচুরোপ্যাথিক ফিজিশিয়ান। তো দর্শক, আজকে পুরোটা সময় আমরা ডাক্তার সাইফুল ইসলাম ওনার কাছ থেকে শুনবো ওনার এই চিকিৎসার সাথে যে সংযুক্ত করেছেন উনি ইয়োগাকে, সেটা মানুষের হিলিং এ কিভাবে হেল্প করছে, ওনার নিজের অভিজ্ঞতা, ওনার নিজের পরামর্শ, মতামত, এই সবকিছু নিয়ে। তো এই পর্যায়ে আমি স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সাইফুল ভাইকে। সাইফুল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ ইলোরা, এবং হারমোনি ট্রাস্টকে অনেক কৃতজ্ঞতা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আপনাকেও অনেক ধন্যবাদ সাইফুল ভাই, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। তো আজকে আমাদের এই আয়োজনটা মূলত মাসব্যাপী আমরা করছি। আমরা আসলে ইয়োগার বিভিন্ন স্টোরি আমরা নিচ্ছি, ইয়োগার যারা প্রফেশনাল আছেন তাদের গল্পগুলো আমরা নিয়ে আসছি। আপনার ব্যাকগ্রাউন্ডটা নেচুরোপ্যাথিক ফিজিশিয়ান হিসেবে আরো অনেকগুলো মেথড নেচুরোপ্যাথির আপনার সাথে, আপনার মানে হিলিং এর সাথে আপনি সংযুক্ত করেছেন। তো সেই প্রেক্ষিতে আমরা সেটাও শুনবো, একই সাথে এর মধ্য থেকে ইয়োগা নিয়ে আপনার অভিজ্ঞতাগুলো, আপনার অ্যাপ্লিকেশন গুলো রোগীদের উপর, সেটা নিয়ে আমরা শুনবো। তো সাইফুল ভাই, প্রথমে যদি খুলনায় আপনি আপনার দেশ হেলথ কেয়ারের কার্যক্রমগুলো নিয়ে কি বলতেন, যে আপনি আসলে নেচুরোপ্যাথির কোন কোন মেথড গুলো ব্যবহার করছেন? হ্যাঁ, ধন্যবাদ ইলোরা। আমি দেশ হেলথ সেন্টার নামে প্রতিষ্ঠানটি শুরু করি 2007 সালে, অফিসিয়ালি যাত্রা শুরু করি। আমি বেসিক্যালি হোমিওপ্যাথি এবং ইউনানি নিয়ে পড়াশোনা করেছি একাডেমিক্যালি। এর বাইরে আমি 1 বছরের একটা পোস্ট ডিপ্লোমা ট্রেনিং করেছি। তো আমি বিশ্বাস করি, আমরা বলি ন্যাচারোপ্যাথি, অর্থাৎ সিনথেটিক মেডিসিনকে আমরা যদি ধরি যে মেইন স্ট্রিমিং ট্রিটমেন্ট সেটা, যেটাকে আমরা অ্যালোপ্যাথি হিসেবে চিনি, তার বাইরে অল্টারনেটিভ মেডিকেল সায়েন্স বা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বলে যে বিষয়গুলো আছে, সেগুলোর মধ্যে ন্যাচারাল ট্রিটমেন্ট যেগুলোতে ন্যাচারাল ট্রিটমেন্ট বলতে আসলে কি, প্রথমত হচ্ছে যে আমরা প্রাকৃতিক ভাবে সুস্থ থাকবো। আমরা প্রাকৃতিক ভাবে যে সমস্ত ওষুধ পাওয়া যায়, অথবা প্রাকৃতিক ভাবে যে সমস্ত ভেষজ পাওয়া যায়, প্রাকৃতিক ভাবে যে সমস্ত খাবার পাওয়া যায়, অথবা প্রাকৃতিক যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আমরা সুস্থ থাকবো। এটি হচ্ছে মূলত ন্যাচারোপ্যাথি। তো সেই ক্ষেত্রে কখনো কখনো হয়তো ওষুধের প্রয়োজন হয়। আমরা সবাই জানি, এখন বিশ্বব্যাপী সবাই জানে যে সিনথেটিক মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে। আমি বলছি না যে এটা খুব খারাপ একটি ব্যবস্থা, এটি ডেফিনেটলি আমাদের জীবন রক্ষাকারী এবং মেইনস্ট্রিমিং চিকিৎসা পদ্ধতি, কিন্তু এটির একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। দীর্ঘমেয়াদে যদি আপনি সিনথেটিক মেডিসিন বা ড্রাগ যেটা বলি আমরা, সেটা যদি ব্যবহার করেন, তাহলে এর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেটি সর্বজন স্বীকৃত, এটি লিটারেচারও লেখা থাকে, এটি হাইড করার কিছু নাই। সো সেইখান থেকে আমরা বলছি যে ইয়েস, যদি আপনাকে দীর্ঘমেয়াদে চিকিৎসা করতে হয়, দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে হয়, তাহলে আপনি দেখেন যে প্রাকৃতিক ভাবে কতটা পারা যায়। আপনার লাইফস্টাইল চেঞ্জ করা, আপনার জীবন যাপন পদ্ধতি চেঞ্জ করা, আপনার থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করা, এগুলো করে আপনি দেখবেন যে আপনি ভালো থাকবেন। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত হোমিওপ্যাথি ব্যবহার করি, ইউনানি ব্যবহার করি অ্যাজ এ মেডিসিন। এর বাইরে আমরা যোগটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমরা সবসময় বলি যে দেখেন, আপনি যদি আপনার জীবন যাপনের অভ্যাসটাকে পরিবর্তন না করেন, আপনি যদি প্রাকৃতিক ভাবে জীবন যাপন না করেন, অর্থাৎ পরিশ্রম করবেন, ব্যায়াম করবেন নিয়ম অনুযায়ী, সেইগুলো না করলে আপনি কখনোই কোনো ওষুধই নাই এমন যেটা দিয়ে আপনি সুস্থ হতে পারবেন। আমরা বলি ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রে রোগের ক্ষেত্রে 80% ভূমিকা থাকে ম্যানেজমেন্টের, 20% হচ্ছে মেডিসিনাল রোল। আসলে সেই ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে আপনার এই ইয়োগা। আপনি নির্দিষ্ট কিছু ইয়োগা আছে, নির্দিষ্ট রোগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ইয়োগা আছে, সার্বিকভাবে সুস্থতার ক্ষেত্রে কিছু ইয়োগা আছে। আপনার কোনো রোগ নাই, তাহলে আপনি প্রতিরোধের জন্য, সুস্থ থাকার জন্য এক ধরনের ইয়োগা করবেন। আপনার নির্দিষ্ট রোগ আছে, সেই নির্দিষ্ট রোগের জন্য কিছু নির্দিষ্ট আসন, কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো আমরা করতে বলি তাদেরকে। আর ন্যাচারোপ্যাথি আসলে একটা একটা বিশাল ব্যাপার। এখানে হাইড্রোপ্যাথি আছে, এখানে অ্যারোমাপ্যাথি আছে, এখানে ম্যাসাজ থেরাপি আছে, এখানে অনেক ধরনের পদ্ধতি অ্যাকচুয়ালি আছে অল্টারনেটিভ মেডিকেল। WHO অন্তত 100 ধরনের অল্টারনেটিভ মেডিকেল ট্রিটমেন্টকে অ্যালাউ করেছে
যেগুলো অল্টারনেটিভ মেডিসিন হিসেবে স্বীকৃত সারা পৃথিবীতে, প্রায় 100 ধরনের আছে আর কি। হ্যাঁ, তো তার মধ্যে মানে যোগ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। তো এই আপনি তো হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেছেন, ইউনানি নিয়ে করেছেন, এই সব সংযুক্তির মাঝখানে এই যে ইয়োগাটা আসলো, আমি আসলে একটু স্টোরিতে যেতে চাচ্ছি যে ইয়োগা আপনি প্রথম ক্লিক করলো কখন যে ইয়োগা ওকে ফাইন, এটা আপনি শিখে আপনার পেশেন্টদের উপর অ্যাপ্লাই করবেন। সো আপনি যদি আপনার স্টার্টারটা বলতেন সাইফুল ভাই, ইয়োগার অ্যাপ্লিকেশনটা। এক্স্যাক্টলি, এটা আসলে আপনি জানেন যে আমাদের দেশে যোগার চর্চাটা কিন্তু খুব সাম্প্রতিক সময়। আমাদের দেশে যোগাটা ওইভাবে আগে চর্চা হয়নি কখনো। আমি 1999 সালের দিকে ভোরবেলায় ডিডি মেট্রো বলে দূরদর্শনের একটা অনুষ্ঠান হতো, যেখানে লাইভ যোগা দেখানো হতো। আমি ওটা দেখে খুব ইন্সপায়ার্ড হই, এবং মজার ব্যাপার আমি ওই বিছানায় বসে বসে ওই যোগাগুলো প্র্যাকটিস করতাম, আমি দেখে দেখে, এবং ওই টেলিভিশনে দেখে দেখে। এবং আমি দেখলাম যে ট্রিমেন্ডাস, এটা এত বেশি, মানে আমার ব্যক্তিগতভাবে যে ফিজিক্যাল প্রবলেমগুলো ছিল, তখনও আমি ক্লিনিক্যালি প্র্যাকটিসে আসিনি, তখন আমি দেখলাম যে এটা তো খুব মজার একটা বিষয়। এবং তারপরে আমি প্রচুর বইপত্র পড়াশোনা শুরু করলাম, এবং নানা সোর্স থেকে আমি জানার চেষ্টা করলাম যোগা সম্পর্কে, যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে। দেখলাম যে এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। তো আমরা যখন পেশেন্টদেরকে বলে দেই যে আপনি এই ওষুধটা খাবেন আর এই এই নিয়মগুলো মেনে চলবেন, তার মধ্যে আমরা কিছু ব্যায়াম ট্যায়াম দেখাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ইন্টারনাল অর্গানস গুলোর জন্য আমরা যদি বলি যে হার্টের ব্যায়ামের কথা বলি, ফুসফুসের ব্যায়ামের কথা বলি, যেটাকে এখন ব্রিদিং এক্সারসাইজ হিসেবে বলা হচ্ছে, আপনি যদি কিডনি ভালো রাখার কথা বলেন, অথবা কিডনির রোগ সারানোর কথা বলেন, আপনি যদি লিভারের কথা বলেন, প্রস্টেট গ্ল্যান্ডের কথা বলেন, ইউটেরাসের কথা বলেন, এই যে ইন্টারনাল অর্গানস গুলো আছে মানুষের শরীরে, এইগুলো কিওর করার ক্ষেত্রে, এইগুলো হিল করার ক্ষেত্রে যোগের কোনো অল্টারনেটিভ আছে বলে আমার কাছে মনে হয় না। তো তখন আমরা রোগীদেরকে এই ব্যায়ামগুলো দেখিয়ে দিতাম, কখনো কখনো ভিডিও দেখাতাম, কখনো কখনো দেখিয়ে দিতাম যে এগুলো আপনার বাসাতে প্র্যাকটিস করুন। তো তারপরে তারা কেউ চেষ্টা করতো, হতো না, আমরা আবার সেগুলো দেখিয়ে দিতাম, এবং তারা আমাদেরকে পরে ফিডব্যাক দিয়েছে যে না, এগুলো করে আসলে তারা ভালো আছে। কিন্তু সবাই হয়তো নিয়মিত করতে পারে না। বাট তারপরে আমরা আসলে চিন্তা করলাম যে হ্যাঁ, মানুষকে একটু শেখানো যায় কিনা। তখন আমরা আমাদের সেন্টারে আর কি এটার একটা ব্যবস্থা চালু করি। আচ্ছা, বাহ, অনেক সুন্দর বললেন সাইফুল ভাই। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেলাম একই সাথে। তো আপনি যখন প্রথম শুরুটা করেছিলেন, এখন তো আপনি অনেক কিছু নিয়ে আগাচ্ছেন, আপনি নিজের উদ্যোগ নিয়ে আগাচ্ছেন, পেলিয়েটিভ কেয়ারের উপরে আপনার স্পেশাল ফোকাস আছে, যদি আমি ভুল না বলে থাকি। তো এই যোগা চর্চাটা যখন আপনি প্রথম শুরু করেছিলেন, তখন যে সালটার কথা আপনি বললেন, ওই সালে কিন্তু মানে এতটাও বা মানুষ জানতো না। আপনি যেটা বললেন যে সাম্প্রতিক সময় এটা শুরু হয়েছে, তো তখন কি আপনি সাপোর্টটা কেমন পেয়েছিলেন আপনার মানে ঘনিষ্ঠজন কিংবা পরিবারের কাছ থেকে? এক অর্থে হ্যাঁ, সবাই অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু যেহেতু পপুলার না অত বেশি, আর আমাদের দেশের মানুষের একটু সমস্যা আছে, সেটি হলো তাদের লাইফ স্টাইলে চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারা এই লাইফ স্টাইলের পরিবর্তনের জায়গাটা একটু সমস্যা হয়ে যায় তাদের ক্ষেত্রে। তারা সাইফুল ভাই একটু মিউট হয়ে গেছে, আপনি জাস্ট মাইকটাকে আনমিউট করুন। এখন ঠিক আছে, জি, চমৎকার। আমি সুস্থ হয়ে যাব, আমি একটা পিল খাবো, আমি সুস্থ হয়ে যাব, হ্যাঁ, কিন্তু আমি দীর্ঘমেয়াদে ব্যায়াম করব, এটা তারা আসলে ওইভাবে ভাবে না। তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা এইভাবে শুরু করি। এবং তারপর থেকে আমরা তখন তো এতটা প্রচলিত ছিল না, আমি নিজে এটাকে যথেষ্ট প্র্যাকটিস করেছি, এবং আমি নিজে বললাম যে আমি অনেক ফল পেয়েছি এটা করে, আমি নিজে ভালো থেকেছি। তো ওইভাবে যদি বলেন, তাহলে সাপোর্ট পাওয়ার মতো প্রতিষ্ঠানও ছিল না, বা ব্যক্তি ওইভাবে উৎসাহিত, ওইভাবে আমার পরিবার থেকে বা খুব বেশি সাপোর্ট আসলে পাইনি, বিরোধিতাও পাইনি। ডেফিনেটলি আমাকে কেউ বিরোধিতাও করেনি, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে সবাই যে ভালো কাজ করছো। কিন্তু সেই অর্থে যদি বলা হয় যে ওই রকম ভাবে সাপোর্টটা আসলে কোনো জায়গা থেকে পাইনি। যে সময়ের কথাটা আপনি বলছেন, সেই সময়ের চিত্রটা আসলে একটু অন্যরকমই ছিল। তো সুযোগও ছিল না। জি, তো আজকে আসলে দর্শকরা, বিভিন্ন বয়সের দর্শকরা আছেন, তো আপনার ওই সময়টুকু, অভিজ্ঞতাটুকুর মধ্য দিয়ে ওনারা হয়তো দেখতে পারবেন সেই সময়কার চিত্রটা। বিশেষ করে নবীন যারা আছেন, নবীনরা তো এখন অনেক যোগা প্রফেশনে, এখন যারা বর্তমানে নতুন এসেছেন, ওনারা অনেক মানে ভালো সবাই শিওর সবাই বেশ নবীন। জি,
তো এই গল্পটার মধ্য দিয়ে আসলে আমরা সেই ইমেজটাও আমরা দেখতে মানে পাবো, আমরা জানতে পারবো, এই জন্য আপনাকে জিজ্ঞাসা। তো সাবিল ভাই, আপনার ওই যে শুরু, সেখান থেকে তারপর তো আপনি হোমিওপ্যাথি ইউনানি করে আপনি আজকে এই অবস্থানে, তো এর মধ্যে থেকে আপনি ইয়োগাটাকে সমন্বয় করলেন কিভাবে আপনার মূল প্রফেশনের সাথে? ওই যে বললাম যে আমরা এটাকে একদম চিকিৎসার পার্ট হিসেবে দেখি, এটাকে আমরা আলাদা কোনো ভাবে দেখি না। আমরা আমার পেশেন্টদেরকে বিশেষ করে বা আমার যারা আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা উৎসাহিত করি এবং তাদেরকে আমরা বলেই দিই যে দেখেন আপনি কিন্তু এই ওষুধ খেয়ে সাময়িক রিলিফ পাবেন, হ্যাঁ, আপনার কিন্তু এটা আবার রিকভারি করবে। আপনি মাইগ্রেন কি ওষুধ দিবেন? মাইগ্রেনের কোনো ওষুধ নাই, মাইগ্রেনের কোনো চিকিৎসা নাই। আপনি যতদিন ওষুধ খাবেন ততদিন ভালো থাকবেন, অথবা যখন ব্যথা হবে তখন আপনি ওষুধ খাবেন। কিন্তু আপনি যদি পার্মানেন্টলি সুস্থ হতে চান তাহলে আপনাকে কিছু যোগের প্র্যাকটিস করতে হবে। আপনার অন্যান্য যে সমস্ত প্রবলেম আছে সেগুলোর ক্ষেত্রে আপনার হাঁটুর ব্যথা, আপনার মাজার ব্যথা, এগুলো আপনি কি করবেন? কয়টা জায়গায় অপারেশন করবেন? কয়দিন আপনি ব্যথা ওষুধ খেয়ে আপনি কমাবেন? তো আপনাকে ডেফিনেটলি এইগুলো করতে হবে আপনাকে, হ্যাঁ, এটা করা ছাড়া আপনি সুস্থ হতে পারবেন না। তখন আমরা রোগীদেরকে উৎসাহিত করলাম এবং তারা এটা করে ভালো আছে। অনেকে যারা নিজেরা করতে পারে না তারা তখন আমাদের সেন্টারে আসে, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন করে আসে এক একজন। তো তারা আসলে আমরা তো তাদেরকে ওখানে বসে আবার কিছু হাতে কলমে শিখিয়ে দিই। তো এইভাবে আমরা সমন্বয় করেছি বিষয়টাকে, যে আমরা এটাকে একেবারে ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে নিয়েছি। এবং আমাদের যে ড্রিমটা আছে আসলে, যে আমরা যখন আমাদের ড্রিম হচ্ছে একটি ক্লিনিক্যাল অ্যারেঞ্জমেন্ট করা বড় ধরনের, যেখানে আমরা রেগুলার বেসিসে আমাদের ইনডোর পেশেন্টদেরকে বা আউটডোর পেশেন্টদেরকে সেখানে আমরা এই যোগকেই একদম চিকিৎসার অংশ হিসেবে নিয়ে নেব, যে তাদেরকে এখানে 1 মাস ব্যাপী এই ব্যায়ামটা করতে হবে, এই ব্যায়ামগুলো করতে হবে, তাকে সেখানে আমরা রেখে তাকে সুস্থ করে বাড়ি পাঠাবো। এরকম একটা চিন্তা আছে আমাদের, যে ওষুধ খাইয়ে না, স্যালাইন দিয়ে না, তাকে আমরা ওইখানে ইনডোরে রেখে তাকে আমরা ওই প্র্যাকটিস গুলো করিয়ে তাকে সুস্থ করে, তার হাঁটুর ব্যথা রিলিফ করে অথবা তার মাজার ব্যথা রিলিফ করে তারপরে আমরা তাকে বাড়িতে পাঠাবো। এরকম একটা চিন্তা আমাদের আগামীতে আছে, সেটি আপাতত সম্ভব হচ্ছে না, বাট আমরা এখন আমাদের সেন্টারে যতটুকু সম্ভব ততটুকুকে আমরা আমাদের সাথে ইনকর্পোরেট করে নিয়েছি। এটি একদমই আলাদা কোনো বিষয় না যে শুধু আমরা যোগ নিয়ে কাজ করছি, ব্যাপার ওরকম না। আসলে আমরা মনে করি যে এটা চিকিৎসার একটা পার্ট, একদম ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, রাইট? সাবিল ভাই, এইখানে একটা জিনিস জানতে চাইবো যে আপনি তো আসলে ট্রিটমেন্ট করতে গিয়ে আপনি অনেক ভালো জানেন, আমি এটার সাথে অ্যাড করছি যে আসলে আমরা রোগ প্রতিরোধের কোনো বিকল্প নেই, আর এটা হচ্ছে শক্তি বাড়ানোর। আর আমি অসুস্থ থাকলে পরে কিন্তু সুস্থ তখনই হব যখন আমার রোগ প্রতিরোধ শক্তিটা আরো মানে হবে। তো এই ক্ষেত্রে ইয়োগার ভূমিকাটা এবং বয়স ভেদে, মানে আপনার কাছে কোন কোন বয়সের মানুষ আসলে আসেন খুলনা অঞ্চলে? আমাদের পেশেন্ট তো আসলে একদম 0 to 80, মানে একদম জাস্ট বর্ন বেবি থেকে শুরু করে একদম বয়স্ক ব্যক্তি পর্যন্ত আমাদের পেশেন্ট আছে। তো সেটা বিষয় না, কিন্তু সবাইকে আমরা উৎসাহিত করি যোগের প্র্যাকটিসটা করতে। আপনি যেটা বললেন যে আসলে ন্যাচারাল ইমিউনিটি আমরা যেটা বলি, আজকে এই মহামারী নিয়ে দেখেন কি কথাবার্তা হচ্ছে, একটাই কথা হচ্ছে যে আপনাকে ইমিউনিটিটা বাড়াতে হবে, ইমিউনিটি বুস্ট করতে হবে। আপনার ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে আপনি অ্যাফেক্টেড হবেন না। সো এই ভ্যাকসিনেশন ইজ আর্টিফিশিয়াল ইমিউনিটি, হ্যাঁ, এটাও একটা ইমিউনিটি, আর্টিফিশিয়াল ইমিউনিটি। আর ন্যাচারাল ইমিউনিটি, আপনি ইনার স্ট্রেংথ আছে আপনার শরীরে, আপনাকে ভাইরাস অ্যাটাক করতে পারবে না। ভাইরাস আক্রমণ করলেও আপনার শরীরের যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটি ভাইরাসের সাথে যুদ্ধ করে হারিয়ে দেবে। এটাই হচ্ছে থিওরি। যে কোনো রোগী আপনি বলেন, আপনি সংক্রামক শুধু এই মহামারী বলে না, যে কোনো সংক্রামক ব্যাধি আপনি যদি আপনার ইমিউন সিস্টেম স্ট্রং থাকে আপনি আক্রান্ত হবেন না, হ্যাঁ। তো সেইটা বাড়ানোর জন্য, সেই ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য আমার মনে হয় না যে যোগের চাইতে ভালো কোনো ন্যাচারাল ওয়ে আছে। আমার মনে হয় না, আমার কাছে মনে হয় যে ইটস দ্য বেস্ট প্রসেস। এর বাইরে কোনো ভালো প্রসেস আছে বলে আমার কাছে মনে হয় না। তার মানে আমি আসলে দর্শকরাই দেখছেন, অনেকেই দেখছেন, শুধু যে ইয়োগা প্রফেশনাল তারা না, অনেকেই আছেন আগ্রহ নিয়ে ইয়োগা সম্পর্কে জানার জন্য নতুন করে দেখছেন। তো আপনার কথা থেকে আসলে যেটা আমরা বুঝতে পারলাম যে ইয়োগা এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কাজ করে, সেটা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই সমভাবে এক্স্যাক্টলি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তবে আমার মনে হয় যাদের আগ্রহ আছে, যাদের সুযোগ আছে, তাদের ছোটবেলার থেকেই, মানে তাদের ঘরের বাচ্চাদেরকে যদি তারা ছোটবেলা থেকে এটার প্রতি আগ্রহী করে তুলতে পারে তাহলে তারা অনেক বেটার রেজাল্ট পাবে।
অনেক বেটার রেজাল্ট পাবে। এটা মাঝে বয়সে বা শেষ বয়সে শুরু করব, ব্যাপারটা ওরকম না আসলে। মানে এটা যদি একেবারেই মানে 3, 4, 5 বছর থেকেই যদি বাচ্চাদেরকে আসলে যোগা প্র্যাকটিসে নিয়ে আসা যায়, বা তাদেরকে আমার 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 মনে হয় যে এগুলো স্কুলিং এর ব্যবস্থাতেই যদি রাখা যায়, যে তাদেরকে একটা ক্লাস আকারে রাখা, যে যোগার একটা ক্লাস হবে সব সব স্কুলে, সব ক্লাসে। শরীর চর্চা বিষয়টি কিন্তু থাকে, সেটা এক্স্যাক্টলি। ওই যে ফিজিক্যাল পার্টটা আছে তার সাথেই যদি যোগাকে যুক্ত করা হয়, যে একটা সেশন থাকবে যোগার, হ্যাঁ, প্রতিদিন একটা করে নতুন আসন চর্চা করা হবে সেখানে, তাহলে ছোটবেলা থেকেই যদি তাকে যোগা চর্চার মধ্যে আসলে হয় কি জানেন, এই যোগা বলেন বা এই যে ভালো অভ্যাসগুলো আমাদের, যেগুলো আমরা বলি যে স্বাস্থ্যকর যে অভ্যাসগুলো, এগুলো আসলে অভ্যাসে রূপান্তরিত করা, মানে ভালো লাগায় রূপান্তরিত করা। হ্যাঁ, যোগাটা না যখন আপনি করবেন, আপনি যখন এটাকে ভালোবেসে ফেলবেন, তখন দেখবেন যে আপনার এটা করার জন্য আপনার মন আনচান করছে, এটা আপনার কাছে আর বোরিং মনে হবে না। হ্যাঁ, আপনার কাছে মনে হবে যে আপনি যে সময়টাতে যোগা প্র্যাকটিস করেন সেই সময়টা কখন আসবে, আপনি ওয়েট করবেন ওই টাইমটার জন্য। হ্যাঁ, যে ওই টাইমটা আসলে আপনি যেন একটু প্রাণ ফিরে পাচ্ছেন। আপনি হয়তো বিকেলে করেন, আপনি অফিস থেকে তাড়াতাড়ি কখন ফিরে যাবেন বাসায় যে আপনার সেই ম্যাটটা বিছিয়ে আপনি আপনার সেই কর্নারটাতে আপনি যোগা করবেন, এই অপেক্ষায় থাকবেন। এই ভালো লাগাটা যখন তৈরি হবে, তখন দেখবেন যে যোগা আর বোরিং লাগছে না, যোগাটা এনজয় করা যাবে। এবং আমি মনে করি যে রিয়েলি যোগা এনজয় করার মতো একটা এক্সারসাইজ। যদি কেউ এটাকে আসলে আমার দৃষ্টিতে, এটা আমি আমার জায়গা থেকে বলছি, আপনাদের এই লাইভে অনেক এক্সপার্টরা আসেন, তারা হয়তো আরো ভালো বলবেন আমার থেকে, আমার ভুল হলে তারা ক্ষমা করবেন। আমার কাছে যেটা অনুভব, আমার অনুভূতি যেটা বলে যে যোগ হচ্ছে অন্য 8-10টা ব্যায়ামের মতো না। আসলে যোগ আমার কাছে মনে হয় যে এটা শরীরের সাথে মনের সংযোগ ঘটায়, এটি আত্মার সাথে দেহের সংযোগ ঘটায়, এটি মনোসংযোগ বাড়ায়। তো এই যোগের যে ব্যাপারটা, মানে যোগ করছি আমরা, এখানে কি যোগ করছি আমরা, দেহের সাথে মনের সংযোগ ঘটাচ্ছি। আমাদের কিন্তু মন এবং শরীর কিন্তু সবসময় একভাবে চলে না। কেমন, আমাদের মন হয়তো চাচ্ছে একটা কিছু করতে, শরীর পারমিট করছে না, অথবা শরীর চাচ্ছে খেলাধুলা করতে, মন অ্যালাউ করছে না। এই যে একটা দূরত্ব থাকে মন এবং শরীরের, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মন চায় কিন্তু শরীর চায় না, অথবা শরীর চায় মন চায় না। আমার মনে হয় যে যোগ এই জায়গাটা একটা চমৎকার সমন্বয় করতে পারে, মানে শরীরের সাথে মনের যে একটা সমন্বয় করার ব্যাপার, সংযোগ ঘটানোর যে ব্যাপার, এটির জন্য একটি বেস্ট ওয়ে হচ্ছে আসলে যোগ। রাইট সাইফুল ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেকে এখন হয়তো অনেকে অ্যাওয়ার হয়েছেন, কিন্তু আগেও একটা ধারণা ছিল যে মানে রোগীর সাথে মনের কি সম্পর্ক, মানে রোগ তো হয়েছে শরীরে, তো 80% রোগের উদ্ভব মনে, 80% রোগের উদ্ভব মনে। তার মানে সাইকোসোমাটিক আর কি, যেটা সেটাই হচ্ছে প্রায় 80%। একদম, আপনি এরকম বহু পেশেন্ট পাবেন যাদের লট অফ ফিজিক্যাল প্রবলেমস, বাট তাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসে কিচ্ছু পাবেন না, এভরিথিং ইজ ওকে। এক্সরে করাবেন, আলট্রাসাউন্ড করাবেন, ব্লাডের টেস্ট করাবেন, ইসিজি করাবেন, স্ক্যান করাবেন, কোনো ফাইন্ডিংস নাই, বাট তাদের প্রবলেম আছে, অনেক অনেক প্রবলেম। হ্যাঁ, খেতে পারছে না, খাবার হজম হচ্ছে না, খাবার ভালো লাগছে না, ঘুম আসছে না, মন ভালো লাগছে না। এই যে প্রবলেম গুলো, এই শারীরিক, তার কিন্তু এগুলো একদম ফিজিক্যাল প্রবলেম, সে আসলে খেতে পারছে না, কিন্তু আপনি তার কোনো ডায়াগনোসিস করে কোনো রোগ পাচ্ছেন না, আপনি এন্ডোস্কোপি করে কিছু পাচ্ছেন না, কোলোনোস্কোপি করে কিছু পাচ্ছেন না, কিন্তু সে খেতে পারছে না। তো এই যে খেতে পারছে না, এই যে তার হজম হচ্ছে না, এই যে তার ভালো লাগছে না, এই যে তার ঘুম আসছে না, এই সব কিছুর পেছনেই কিন্তু আসলে মনটা দায়ী আছে। হ্যাঁ, এবং এই মনকে আপনি যদি স্থির করতে না পারেন, তাহলে কিন্তু শুধু ওষুধ দিয়ে, অথবা মনকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তো আপনার এই ওষুধ দিয়ে কিন্তু আর কাজ হবে না। এই মনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা খুব অন্যতম উপায় কিন্তু হচ্ছে যোগ। আপনি যখনই যোগ করবেন, তখনই কিন্তু আপনি চাইলেও অন্যদিকে মনোনিবেশ হবে না, আপনার যোগের প্রতি মনোনিবেশ হয়ে যাবে। আপনি যে আসনটা করবেন, আপনার পুরো মনোযোগ কিন্তু সেই আসনটার দিকে আসবে। আপনার যেখানে স্ট্রেচ হচ্ছে, আপনার অ্যাটেনশন কিন্তু সেই স্ট্রেচের জায়গায় চলে যাবে। দ্যাট মিনস আপনার শরীর কিন্তু মনের সাথে যাচ্ছে, আপনি কিন্তু শরীরের সাথে মনের একটা সংযোগ ঘটাতে পারছেন। এবং এটি যখন প্র্যাকটিসে নিয়ে আসবেন, তখন এটা কিন্তু সব জায়গায় কাজ করবে। আপনি যখন অফিসে কাজ করবেন, তখনও আপনার মনোসংযোগ সম্ভব হবে। আপনি যখন ঘরে কাজ করবেন, তখনও কিন্তু আপনার মনোসংযোগটা তৈরি হবে। সেই বেসটা তৈরি করে দিবে, এই সংযোগ ঘটানোর যে বেস, যে সেই বেসটা তৈরি করে দেয় কিন্তু যোগ।
রাইট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মনের এই যে সংযোগের জায়গাটা, আমরা আসলে এই মন বিক্ষিপ্ত থাকে বলেই কিন্তু হচ্ছে আমাদের টেনশনটা কাজ করে, স্ট্রেস কাজ করে, স্ট্রেস হরমোনটা রিলিজ হয়, তাই না? তো এই ব্যাপারগুলো ইয়োগা কিন্তু আপনার মানে ফিজিওলজিতেও ওই জায়গাগুলো নিয়ে কাজ করছে, হরমোনের ব্যালেন্স করছে। হ্যাঁ দেন হ্যাঁ হচ্ছে হ্যাঁ 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 এবং এবং সে স্ট্রেস রিলিফ করার জন্য কিছু হরমোন আমাদের শরীরে আছে যেগুলো স্ট্রেস রিলিফ করে, সেগুলো সিক্রেশন বেড়ে যায়। স্ট্রেস মানে যখন আমরা যোগ করি তখন এই স্ট্রেস রিলিফিং হরমোন গুলো সিক্রেশন বেড়ে যায়, ইনসুলিনের হরমোন বেড়ে যায়, ইনসুলিনের সিক্রেশন বেড়ে যায়। এইভাবে অনেকগুলো হরমোনের সিক্রেশন হয়, পজিটিভ হরমোন যেগুলোকে আমরা বলি যোগ ব্যায়াম করলে, এবং সেগুলো আমাদের শরীরকে ন্যাচারালি হিল করে দেয়। হ্যাঁ, ন্যাচারালি হিল করে দেয়। মানে একটা জিনিস হচ্ছে যে যে কোনো রোগের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ক্রনিক স্ট্রেস। তো আমি ক্রনিক স্ট্রেস নিতে থাকলে পরে কিন্তু আস্তে 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 ওইটা আমার রোগ হয়ে মানে লক্ষণ প্রকাশের দিকে যেতে থাকে। তো এই স্ট্রেস ম্যানেজমেন্ট ইয়োগা খুব চমৎকার ভাবে কাজ করে। স্যার এবার একটু অন্য প্রসঙ্গে বলবো যে জি, তো এই যে খুলনায় আপনি ইয়োগাটাকে আপনার মানে নিজের প্রতিষ্ঠানে সংযুক্ত করে করছেন, তো এই ক্ষেত্রে আপনাকে কি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? আপনি যদি ডেফিনেটলি আমাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমি ওই যে বললাম যে প্রথমতই হচ্ছে যে আমাদের একটা ধারণাই আছে আমাদের, আপনি দেখবেন যে বাইরের দেশগুলোতে বিশেষ করে উন্নত বিশ্বে কিন্তু একটা গ্রুপ আছে যারা হয়তো এক্সারসাইজ করে না, কিন্তু একটা গ্রুপ কিন্তু এক্সারসাইজের তারা রেগুলার জিমে যায় অথবা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে। আমাদের দেশে কিন্তু এটা, আমি যখন সকালে হাঁটতে যাই আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ বাস করে, কিন্তু আমি হাতে গোনা 2-4 জন মানুষকে দেখি হাঁটতে আর কি। হ্যাঁ, তো এই এক্সারসাইজের ব্যাপারটা আসলে এখনো আমাদের অভ্যাসে রপ্ত হয়নি। সো যোগের ব্যাপারটা যখন আমরা বলি তখন তাদের মধ্যে কিছু অনীহা কাজ করে, কারণ তারা প্রথমত এই ধরনের বাইন্ডিংস এর ক্ষেত্রে, আমি আগেই বললাম যে আমাদের অধিকাংশ মানুষের আরোগ্য হওয়ার ক্ষেত্রে একটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমি একটি মাত্র ওষুধ খাবো আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, এই কারণে হয় কি, তারা ওই বড় বড় সাইনবোর্ড দেখে বড় বড় ডিগ্রির ডাক্তার খুঁজে আর কি। হ্যাঁ, কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো, এবং প্রত্যেকের দেখবেন যে বিশাল লট অফ ফাইলস হয়ে গেছে, ডাক্তার দেখাতে দেখাতে তার ঘরে অনেক ফাইল জমে গেছে আর কিন্তু আর রোগের কিন্তু রিলিফ হচ্ছে না আর কি। তো চ্যালেঞ্জ গুলো হচ্ছে যে আমরা যখন এই যোগ ব্যায়াম গুলো করতে বলি তখন তারা এটা যেহেতু ফ্রেন্ডলি না, তো ফলে তারা এইটায় অত বেশি আগ্রহী হয় না। হ্যাঁ, তারা অত বেশি আগ্রহী হয় না, তারা এটা করতে চায় না। আমি যখন জিজ্ঞাসা করি পরে নেক্সট ভিজিটে আসলে যে আপনি কি ব্যায়ামগুলো করেছেন ঠিক মতো, আসলে তো সময় পাই না, এই নানা ধরনের অজুহাত তারা আসলে দেয়। হ্যাঁ, এটা এক ধরনের অজুহাত আর কি। হ্যাঁ, তো এগুলো একটা বিষয় আছে। আর একটা বিষয় যেটা যে এখনো আমার মনে হয় যে আমাদের দেশে যোগের ব্যাপারটা ঠিক ওই অর্থে ইদানিং যেরকম আপনারা এই যে অনুষ্ঠান করছেন, দিবস পালিত হচ্ছে, মাসব্যাপী অনুষ্ঠান হচ্ছে, এগুলো তো খুবই সাম্প্রতিক। ফলে মানুষ অ্যাটলিস্ট জানছে এখন যে হ্যাঁ যোগ ব্যায়াম বলে একটা ব্যায়াম আছে, কিন্তু সেগুলো চর্চা তারা করতে চাচ্ছে না। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে তারা এই প্র্যাকটিসে আসতে চায় না। তখন কি হয়, তারা তখন ডক্টর চেঞ্জ করে। যখন আমি বলছি যে না এই ব্যায়াম করতে হবে আপনাকে, তখন তাদের মনে হয় যে না এটা ভাল লাগছে না। হ্যাঁ, এটা ভাল লাগছে না, তখন সে আরো একজন অন্য ডাক্তারের কাছে যাচ্ছে, একটু বেশি ওষুধ দিলে যেন ব্যথাটা কমে যায়, ইমিডিয়েট যেন কমে যায় আর কি। হ্যাঁ, এইসব চ্যালেঞ্জ গুলো আছে আর কি। মানে কুইক রিলিফের একটা টেন্ডেন্সি সব পেশেন্টই থাকে। এখনই জি, শুধু রিলিফের ক্ষেত্রে না, বাঙালি সব ক্ষেত্রেই কুইক। সব ক্ষেত্রেই দেখবেন যে খুব তাড়া কাজ করে, তার খুব তাড়া কাজ করে। অথচ শরীরটা হচ্ছে একটা যন্ত্র, যেটা ক্ষয়ও হয় ধীরে ধীরে, রোগটাও কিন্তু একদিনে হয়নি। তো এটা যে আপনার কিওর হওয়ার জন্য একটা সময় লাগবে, সেই সময়টা আসলে আমরা দিতে চাই না। সাইফুল ভাই, আরেকটা প্রশ্ন একটু থাকবে। আপনি তো একটা আঙ্গিকে চ্যালেঞ্জের একটা কথা বললেন, যে মানে রোগীদের যে নেচার সেই অনুযায়ী। আরেকটা হচ্ছে যে ইয়োগার এই যে আপনি একজন ডাক্তার হিসেবে পুরো সায়েন্সটাই আপনি জানেন, ইয়োগা একটা সায়েন্স বটে, কিভাবে কাজ করছে। তারপরেও বাংলাদেশে এই জনপ্রিয়তাটা কি অতটা হচ্ছে? আর যদি না হয়ে থাকে, আপনার কাছে কি মনে হয় যে আমাদের কৌশলগত কোনো ত্রুটি রয়েছে, আমাদের কি আরেকটু ভিন্নভাবে পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, এটা আসলে একটা অনেক মানে কি বলবো, একটা বড় ধরনের আলোচনা বা বিতর্কিত আলোচনা হতে পারে আর কি। আমি অত জটিল আলোচনায় যাব না। আমার শুধু একটাই কথা যে এটি হলো যে হ্যাঁ, এটা আরো একটু প্রচার দরকার, এটা আরো বেশি প্রচার দরকার।
এবং এটি ব্যক্তি উদ্যোগের বাইরেও আসলে নিয়ে আসতে হবে, একটু প্রাতিষ্ঠানিক ভাবেও এটিকে চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। আমি যেমন বললাম যে এটি স্কুলের কারিকুলামে অন্তর্ভুক্ত করা যেতে পারে, এটি কমিউনিটি বেসড ছোট ছোট গ্রুপ তৈরি করে এই যোগ চর্চায় মানুষকে অভ্যস্ত করা যেতে পারে। তারপরে এটির সাথে কিছু ভুল ধারণা, বিশেষ করে আমাদের দেশে আর কি যোগের সাথে একটি ভুল ধারণা যুক্ত হয়ে আছে আর কি, যে এটি একটি হিন্দু কালচারের পার্ট, এরকম একটি বিশ্বাস মানুষের মনে, একটা ভুল ধারণা আমি বলবো এটি আছে। তো সেই সব জায়গাগুলো উত্তরণ ঘটাতে হবে, আসলে এটার পজিটিভ প্রচার করে এটার ইয়ে করতে হবে, এটার আমার মনে হয় যে আরো ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং এটাকে। জি, এই অংশ থেকে আমি একটু বলতে চাই যে আপনি বললেন যে এটা একটা ভুল ধারণা, আপনার ব্যাখ্যাটা আসলে কি? যোগাটাকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে আপনার ভিউটাও যদি আমরা জানতে পারি, এটা আমাদের সবার জন্য। এটা একদম কমপ্লিটলি ভুল ধারণা, তো আমি আগেই বললাম ইটস কমপ্লিট সায়েন্স। আমি সিম্পলি একটা খুব সিলি উদাহরণ দিই। আমি মানুষকে বুঝাই এইভাবে, যখন তারা ব্যায়ামের কথা অরাজি হয়, বা আমি তাদেরকে বলি, ভাই ওকে তুমি যখন কষ্ট করতে পারছো না, ঠিক আছে, তুমি দৌড়াতে পারছো না, হাঁটতে পারছো না, ওকে ফাইন, তো তুমি বিছানায় বসে সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি তোমার বিছানায় বসেই তো ভাই এইগুলা করতে পারো, এগুলোর জন্য তো তোমার বাইরে যাওয়ার দরকার না। আমি তাদের কিছু আসন দেখিয়ে দিই যে তুমি তো বিছানায় বসেই এই স্ট্রেচিং গুলো করে নিতে পারো। আমি তাদেরকে উদাহরণ দিই যে আচ্ছা আপনারা খেয়াল করে দেখবেন যে একটা বিড়াল বা একটা কুকুর কিছুক্ষণ ঘুমিয়ে থেকে বা বসে থাকার পরে ওইটি কি করে, সামনে হাত দুটো নিয়ে একটা টানা দেয়, পিছনের হাত দুটো একটা টানা দেয়, স্ট্রেচিং। আমি তাদেরকে এই উদাহরণগুলোও দিই। হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি এরকম। হ্যাঁ, এইটা তো প্রাকৃতিক ভাবে আপনি দেখবেন একটা পাখি কিছুক্ষণ পর পর একটা পাকে লম্বা করে দিচ্ছে, ডানাটাকে মেলে দিচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে প্রকৃতিতে তো সবাই ব্যায়াম করে রে ভাই, আপনি কেন করবেন না? তো এইটার জন্য আপনার আলাদা সময় দরকার নেই, আপনার একদম জঙ্গলে যেতে হবে, পাহাড়ে যেতে হবে এরকম তো না। আপনি আপনার বিছানায় বসে সকালবেলায় উঠেই আপনি এই আসনগুলো করেন। আপনি ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে আপনি 5 মিনিট 10 মিনিট এই আসনগুলো করেন। আপনি চেয়ারে বসে, আপনি অফিসে আছেন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করার পরে উঠে দাঁড়িয়ে বা বসে আপনি একটু এইটা করেন। আপনি পার্কে হাঁটতে গেছেন, আপনি পার্কে বসে বেঞ্চের উপরে বসে আপনি অনায়াসে 2-3টা আসন করে ফেলতে পারেন। একটু প্রাণায়াম করতে পারেন একটা ফাঁকা জায়গায় বসে। এটার জন্য তো আপনার আলাদা করে একদম 10 ঘন্টা সময় নিয়ে প্রোগ্রাম করার কোনো দরকার। এইভাবে আমি মানুষকে উৎসাহিত করার চেষ্টা করি। তো আমার মনে হয় এই জায়গাটায় একটু সহজীকরণ করারও একটা ব্যাপার আছে। আমি ঠিক সমালোচনা করছি না, আমি জাস্ট আমি একজন লেম্যান হিসেবে বলছি। আমি জানি যে এখানে অনেক এক্সপার্টরা শুনেন, তারা অপিনিয়ন দিবেন, আমিও সমৃদ্ধ হব। সেটি হলো যে অনেকেই বলে, বিশেষ করে যারা খুব যোগ এক্সপার্ট আর কি, তারা যেটা বলে যে এই আসন ভুল করলে এই ক্ষতি হবে, ওই আসন ভুল এইরকম ভাবে না করলে, ব্রিদিং ঠিক না থাকলে এই ক্ষতি। এতে মানুষ কিন্তু আবার একটু কনফিউজ হয়ে যায়, মানুষ আবার একটু ভয় পেয়ে যায়, ওরে বাবা তাই তো আমি আসন করতে যদি ভুল হয়ে যায়। তো আমরা জাস্ট সিম্পল আপনি যতটুকু পারেন, আপনার ব্যান্ড হতে হবে 100%। একজন যোগা প্র্যাকটিশনার 100% ব্যান্ড হয়ে যাচ্ছে, সে তো পারছে না। তো আপনি যতটুকু পারেন অতটুকু করেন। এইভাবে আস্তে আস্তে আপনি আপনার শরীরকে ফ্লেক্সিবল করেন। তাকে একদম যে না তোমার হাঁটুর সাথে মাথা না মেশালে ব্যায়াম হবে না, এইরকম ভাবে আমার মনে হয় যে না বলে এটাকে যদি একটু সহজীকরণ করে দেওয়া হয় আর কি। হ্যাঁ, ওকে ফাইন, ডু ইট ইয়োরসেলফ, তোমার মতো করে তুমি করো, অ্যাটলিস্ট প্র্যাকটিসে আসো। হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে স্টার্টিংটা হচ্ছে যে করুন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে গাইডেন্স অবশ্যই করা লাগে, যেমন হচ্ছে আমরা ডাক্তারের কিন্তু প্রেসক্রিপশন ছাড়া আমরা মেডিসিন খাই না, কিন্তু অবশ্যই কিন্তু সরল ব্যাপার আছে যে দেখে আমি এখন 2টা হাত আমার মাথার উপরে রেখে আমি টান দিব, তো সেই জায়গায় কিন্তু মিনিমাম তো কিছু ইনস্ট্রাকশন থাকে না। শিওর, এখন তো আসলে অনেক স্কোপ আছে, এখন অনেক উইন্ডো আছে, এখন আপনার অনলাইনে পাওয়া যাচ্ছে, আপনারা শেখাচ্ছেন, এরকম অনেকে শেখাচ্ছে। আর একটা জিনিস হয় কি জানেন, যখন একটা মানুষ নিজে নিজে প্র্যাকটিস করবে কিছুদিন, তখন সে যখন মজাটা পেয়ে যাবে না, তখন সে আরো ভালো করে শিখতে যাবে, পারফেক্টলি শিখতে যাবে। তখন কিন্তু সেই খুঁজে নেবে একজন যোগার ইনস্ট্রাক্টরকে, তখন কিন্তু সেই যে একটা স্কুলে ভর্তি হবে। ঠিক আছে, তো বাড়িতে যে ছেলেটা প্রথমে হারমোনিয়াম নিয়ে শুরু করে, ওকে যদি থামিয়ে দেন আপনি, এই তোমার গান হচ্ছে না তুমি থামো, তাহলে কিন্তু ও আর গাইতে পারবে না। ও গাইতে গাইতে একদিনও ভাববে যে হ্যাঁ তাই তো, আমার তো তাহলে একটু স্কুলে ভর্তি হওয়া দরকার। হ্যাঁ, তো আমরা বলি যে ওকে ভাই তুমি শুরু করে এবার ওর যখন ভালো লাগাটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু ও চলে আসবে, একটা প্রতিষ্ঠানে চলে আসবে যে ভাই আমি তো যোগা করি, আমাকে একটু দেখিয়ে দেন, আমাকে একটু শিখিয়ে দেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা ব্যাপকভাবে
আমার মনে হয় যে এটি প্রতিটি বাসাতে, ঘরে, মানে এটা কোনো সামগ্রিক একদম ঘরের মধ্যে থেকেই প্র্যাকটিসটা করতে হবে, ঘরেই একদম। হ্যাঁ, একদম প্যারেন্টিং আমরা যখন বলি, বাবা মাকে যখন আমরা গাইড করি, তখন আমাদের এটাই বলে দেওয়া উচিত যে আপনারা, বাচ্চারা তো অনুসরণ করে, আপনারা সকালে উঠে যদি আপনারা 10 মিনিট যোগা করেন, দেখবেন যে আপনার বাচ্চারা আপনাদের সাথে যোগা করা শুরু করছে। আপনি সুন্দর বলেছেন সাইফুল ভাই। আসলে এখানে ফিয়ারটা যেন আমরা প্রমোট না করি। ব্যাপারটা হচ্ছে যেমন বড় বড় ইনস্টিটিউশন যেগুলো আছে, অনেক ইনস্টিটিউশন আছে, ঈশা ফাউন্ডেশন থেকে শুরু করে, আমি ইন্ডিয়ার কিছু কথা বলছি, বাংলাদেশে আছে, তো ওনারা কিন্তু এই কোভিড এর সময়ও এমন কিছু প্রাণায়ামের ভিডিও কিন্তু ইউটিউবে ছেড়েছেন, হ্যাঁ, যেটা দেখে কিন্তু সাধারণ মানুষ করছে। সো এখানে কিন্তু সহজ জীবনের ব্যাপারটা আছে, দেখে প্র্যাকটিস করা যায়, কিন্তু একটা লেভেলে যেতে গেলে পরে তখন হচ্ছে অবশ্যই আপনি ওই জায়গাটাই ফোকাস করতে চেয়েছেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে শুরুটা হোক। আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো এখনো আসলে ইনিশিয়াল স্টেজে আছি, তাই না? আমাদের দেশে কিন্তু যোগাটা এখনো ইনিশিয়াল স্টেজে আছে, কেমন? তো সেই জন্য শুরুটা হোক ব্যাপকভাবে, যখন শুরু হয়। জি, আমরা যাতে অ্যাডভান্স যখন করার কথা আমরা চিন্তা করব, অবশ্যই আমাদের এখানে গাইডেন্সের জায়গায় যেতে হবে, এই জায়গাটা অ্যাওয়ার্ড থাকতে হবে, কারণ এটা অ্যানাটমি ফলো করে। যোগা যখন আমরা করছি, আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের গুরুত্ব রয়েছে। অফকোর্স, আমি তো বললাম যে যখন একটা এলাকায় যখন যোগা ধরেন চর্চা শুরু হলো, 10টা ছেলে মিলে ওরা বাসায় যোগা, একটা ঘরে যোগা করা শুরু করলো ধরেন, এইবার ওরা ভাববে যে তাহলে আমরা একজন ইনস্ট্রাক্টরকে হায়ার করি। হ্যাঁ, আমরা তো সংগঠিত হয়ে গেছি, কিন্তু আমরা শুরুটা করাতে হবে। হ্যাঁ, ভয়টা কাটিয়ে দিয়ে তাদেরকে উৎসাহ দিয়ে আমার মনে হয় শুরুটা করিয়ে দিতে হবে। এখন অনেক স্কোপ আছে, সেখান থেকে তারা দেখে শুনে তাদের মতো করতে থাকুক, করে। আর আপনারা তো আছেন, এই যে আপনারা আছেন, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক এক্সপার্টরা আছেন, প্রতিদিন বলছেন, টিভিতে প্রোগ্রাম হচ্ছে, ইউটিউবে ভিডিও আছে, অনলাইনে আছে, হ্যাঁ, সব জায়গাতে আছে। তো সেইটা সেখান থেকে তারা নলেজটা নিতে পারবে। আমার মনে হয় যে শুরুটা হওয়া দরকার আসলে, হ্যাঁ, ব্যাপকভাবে শুরু হওয়া দরকার। শুরু হলে যেটা হবে সেটা হলো যে মানুষ সার্বিকভাবে, আমাদের দেশে আমি চিকিৎসা করতে যে দেখেছি যে আমাদের দেশে মানুষের কিন্তু আসলে কোনো মেডিকেল বাজেট থাকে না। হ্যাঁ, একটা পরিবারে যখন কেউ অসুস্থ হয়, তখন কিন্তু তার বড় একটা ধাক্কা চলে যায়, তার কিন্তু সেভিংস এর টাকা বা কোথাও একটা টান পড়ে তার, যখন সে ওষুধ কেনে, ডাক্তার দেখায়। আমাদের চিকিৎসা তো এখন অনেক ব্যয়বহুল, আপনি জানেন। তো এই একটা ঘরে সবাই তো অসুস্থ, কেউ না কেউ তো অসুস্থ হবেই, তাকে ডাক্তারের কাছে যেতেই হবে। তো 5 জন মেম্বার থাকলে 5 জনের পিছনেই তো চিকিৎসা ব্যয় আছে। তো এই চিকিৎসা ব্যয়টা কমানো যায়। আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিই, যে আপনি যদি প্রশ্ন করেন যে আমার অ্যাচিভমেন্ট কি, আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট কি যোগা করে, আমি শুধু একটাই কথা বলবো, যে আমার বয়স নিয়ার অ্যাবাউট 60, আই এম 58 রানিং। আমি কোনো ওষুধ খাই না, আমি কোনো ধরনের ওষুধ খাই না। আচ্ছা, এবারে আসেন, মানে খাই না মানে আমার প্রয়োজন হয় না, আমার রোগ না থাকলে আমি খাবো কেন? আমার গত 4-5 বছর আগে হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ে, নন টিপিক্যাল ডায়াবেটিস, মানে টাইপ 2, 26 ধরা পড়ে হঠাৎ করে একদম। হ্যাঁ, আমি 1 মাস ইনসুলিন নিয়েছি, 1 মাস ইনসুলিন নেওয়ার পরে আমার ডায়াবেটিস এসেছে 19-এ মাত্র, ডাক্তার আরো ডোজ বাড়িয়ে দিয়েছে। আমি তখন কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি যে ওকে ঠিক আছে, আমি ইনসুলিন বাদ দিয়েছি, এবং তারপর থেকে আজকে পর্যন্ত এই 4-5 বছর হয়ে গেছে, আমি প্রতি মাসে আমার ব্লাড সুগার টেস্ট করি, 5-6-এর উপরে কোনোদিন ওঠেনি, উইদাউট এনি মেডিসিন। ইনসুলিন উইথড্র করা যায়, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, আমি উইদাউট এনি মেডিসিন ডায়াবেটিসকে 5-6 রেখেছি। আমার কাছে পুরা বই আমার সংরক্ষণে আছে, আমার ব্যক্তিগত ডায়াবেটিসের ডাটা, ডায়াবেটিস সমিতির মেম্বার আমি অলসো। সো কেউ যদি দেখতে চান সেটি যে কোনো সময় দেখতে পারবেন। আমি প্রতি মাসে চেক করাই, 5-6, 7 সর্বোচ্চ, উইদাউট এনি মেডিসিন। এটা তো অনেক বড় একটা ব্যাপার। এটা আমি আমার পেশেন্টদেরকে বলি, আমি তাদেরকে আমার বই খুলে দেখাই যে দেখেন না, কোনো মেডিসিনের নাম আছে এখানে, আমার ডায়াবেটিসের ইয়েটা দেখেন, তা আপনি কেন ওষুধ খাবেন? বলে আপনি ডাক্তার, আপনি ওষুধ দিবেন, আপনি এগুলা বলেন। যে ভাই, আমার ওষুধ বিক্রি করা আমার কাজ না, আমার টার্গেট হচ্ছে মানুষকে সুস্থ করা। রাইট। আর ন্যাচুরোপ্যাথির মেথড গুলাই তো আসলে ডিজাইনটাই এমন যে মানুষ নিজেকে যাতে হিল করতে পারে, হিউম্যান বডি যে বিগ ফার্মেসি, সব ওষুধ মানুষের শরীরের মধ্যে আছে। আপনি কি ওষুধ দিবেন? আপনি বাইরে থেকে যে ওষুধ দেন সেটি হিউম্যান বডিরই কেমিক্যাল ফর্ম, মানে ওই আমাদের যে ভেতরে যে ইন্টারনাল যে সমস্ত হরমোনস আছে সেগুলোরই ইন্টারনাল ফর্ম। এখন আমার থাইরয়েডের সমস্যা হচ্ছে, মানে কি, থাইরয়েডের যে হরমোন সেটি কম বা বেশি হচ্ছে।
আমার ডায়াবেটিস মানে কি, আমার ইনসুলিন ঠিক মতো হচ্ছে না, আমি যখন আমার প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করে ফেলতে পারছি এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু এই ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে স্পেসিফিক ইয়োগা ফলো করেছি। হ্যাঁ, আপনিও জানেন যে ডায়াবেটিস কমানোর জন্য কিছু ব্যায়াম আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য স্পেসিফিক কিছু ইয়োগা আছে। আমাকে ডক্টর জিজ্ঞাসা করেছে যে আপনি এটা কিভাবে কমালেন, তো আমি বললাম যে আমি তো কিছুই করি না, আমি ব্যায়াম করি। তো বলে যে হাউ ক্যান ইট পসিবল। হ্যাঁ, তো আমি সৌভাগ্যক্রমে আমার কিছু অ্যালোপ্যাথিক পেশেন্টও আছে, আবার মানে অ্যালোপ্যাথি ডক্টরস বা তারা আমার পেশেন্ট আবার। হ্যাঁ, তো তারাও বিশ্বাস করে যে হোমিওপ্যাথি বা এগুলো অনেক কাজের। তো তাদের একজন ডায়াবেটোলজিস্ট আছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার ঘটনাটা আপনি একটু ব্যাখ্যা করেন, আসলে যে এইরকম একটা সিভিয়ার ডায়াবেটিক পেশেন্ট কিভাবে ওষুধ ছাড়া 5-6 বছর ভালো, এবং আমি এখন কিন্তু মিষ্টিও খাই, কারণ আমার 5-6 ডায়াবেটিস সুগার, তো আমি কেন খাবি না, তো স্বাভাবিক মানুষের চেয়েও স্বাভাবিক। তো উনি বলে যে আপনি সামহাও আপনার প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করে ফেলেছেন, আবার এটি কোনো কারণে ঠিক মতো ইনসুলিন সিক্রেট করতে পারছিল না, সো প্যানক্রিয়াস আবার অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি সুস্থ। আপনি জানেন যে প্যানক্রিয়াস অ্যাক্টিভ করার জন্য এবং প্যানক্রিয়াসের কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট আসন আছে। তো ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা অর্গানের জন্য একদম আলাদা আলাদা করে ব্যায়াম যোগশাস্ত্রে আছে। খুব চমৎকার ব্যাখ্যা করলেন সাইফুল ভাই। এই জিনিসগুলো আসলে এইভাবে শোনা খুব জরুরি। যেমন ইয়োগার এই প্রমোটের ক্ষেত্রে আমি বলবো যে ইয়োগা নিয়ে আসলে যেভাবে বললে পরে এই জায়গাটা ঠিক আমাদেরকে ছুঁয়ে যাবে, আমরা বুঝতে পারবো আরো সহজ ভাবে। আপনি যে সরলীকরণের কথা বললেন, বুঝতে পারবো, তো ওইভাবে মেসেজটা দেওয়া দরকার। তো হারমোনি ট্রাস্ট আসলে ইয়োগা প্রফেশনাল যারা আছে ওনাদের ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করছেন, এই সেক্টর ডেভেলপমেন্টে কাজ করছে। আপনি যে কিছুক্ষণ আগে যে প্রসঙ্গটা বললেন যে মানে ভয় যেন না পায়, এটা আসলে একটা কমিউনিকেশন স্কিল। আমি কিভাবে কমিউনিকেট করবো? একজন ডাক্তার কিন্তু একজন পেশেন্টকে মৃত্যু ভয়ও ধরিয়ে দিতে পারেন, আবার হাসতে হাসতে মৃত্যু পথযাত্রী মানে পেশেন্টকে এভাবেও বলতে পারেন যার কারণে তার রোগ ভালো হয়ে যাচ্ছে। দুইটাই কিন্তু হয়। তো হাউ টু প্রেজেন্ট, এটা আসলে ডিপেন্ড করছে। তাহলে হচ্ছে মানে ইয়োগার মূল এসেন্সটা থাকবে আর কি, মানে ইয়োগা যে আমাদের হিল করছে এটা। আর আরেকটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ থেকে জিনিসটাকে দেখা, ওইভাবে প্রমোট করা। ইয়োগার ফিলোসফি বিশাল ফিলোসফি, খুব মহাসমুদ্র, 100% সায়েন্টিফিক, 100% সায়েন্টিফিক। জি, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বুঝি যে আমার রোগ হয়েছে, আমি এটা থেকে আরোগ্য চাই। আর কুইক রিলিফের জায়গাটা থেকে একটু সরে এসে আচ্ছা এই সায়েন্সটাও বুঝতে হবে যে আমার একটু সময় লাগবে, তাহলে প্রতিরোধের জন্য আমি কাজ খুব ভালো আলোচনা হয়েছে সাইফুল ভাই। আর একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের দেশের দুর্ভাগ্য এটি যে আমাদের যারা মেইন স্ট্রিমিং ট্রিটমেন্টের যারা ডক্টর আছেন, বিশেষ করে অ্যালোপ্যাথি চিকিৎসক যারা আছেন, তারা কিন্তু এই ব্যায়াম ট্যামের গুলোতে ক্ষেত্রে খুব একটা উৎসাহিত করেন বলে আমার কাছে মনে হয় না রোগীদেরকে আর কি। হ্যাঁ, তো এখন তারা যদি একটু এই ব্যাপারে বলতেন রোগীদেরকে আর কি, যে আপনারা এই ব্যায়ামগুলো করেন। আমি দেখেছি ইন্ডিয়াতে ওনারা অনেক ডক্টররা বলে দেয় যে আপনি এই ব্যায়াম করবেন, ওই ব্যায়াম করবেন, এগুলো বলে দেয় তারা। হ্যাঁ, তো তাহলে কিন্তু রোগীরা অনেক বেশি ইন্সপায়ার্ড হতো এবং রোগীরা কিন্তু ওই সব ডাক্তারদের কথা কিন্তু খুবই শোনে। ডাক্তাররা যা বলে দেয় সেটা কিন্তু তারা একদম অক্ষর অক্ষরে পালন করে। আমাদের কথা হয়তো অতটা গুরুত্ব দেয় না তারা, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ওই ডক্টরের কথা কিন্তু শোনে। তো আমার মনে হয় যে যদি আমরা ওই সেক্টরটাতেও কাজ করতে পারি আর কি, বা আপনারা কাজ করতে পারেন, যে এটাকে যেহেতু এটা আমরা বলছি যে এটা তো একটা হিলিং প্রসেস, না যোগ একটা হিলিং প্রসেস, তো হিলিং প্রসেসটাকে আমরা ট্রিটমেন্টে কেন ইনবিল্ড করতে পারছি না? মানে এটিকে আলাদা একটা জায়গায় না রেখে এটাকে অ্যাকুমুলেট করে দেওয়া, কেমন এটিকে সংযুক্ত করে ফেলা এটার সাথে, যে এটা একটা পার্ট। আপনি ওষুধ খাবেন, এই ব্যায়াম করবেন, এটা আপনার চিকিৎসা। আপনি এই ওষুধ খাবেন, এই ব্যায়াম করবেন, এই ওষুধ খাবেন, এই ব্যায়াম করবেন। হ্যাঁ, এইভাবে যদি আমরা একদম একটা মানে জায়গায় যেতে পারি, কি মানে আমাদের মানুষ কি চায় আসলে, আমাদের দেশের রোগীরা কিওরনেসটা চায়, খুব দ্রুত সে সুস্থ হতে চায়। হ্যাঁ, তো এইভাবে যদি তাদেরকে বলা যায় যে সুস্থ হওয়ার জন্য ওষুধ একটা পার্ট, এটাও কিন্তু আপনার সেম ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু রোগীদের কাছে এটা বেশ গুরুত্ব পাবে আর কি। হারমোনি ট্রাস্ট অ্যাডভোকেসি নিয়ে কাজ করছে, সো অনেক ডাক্তাররা কিন্তু এখন সাইফুল ভাই এটা এখন প্রেসক্রাইবও করছে, অনেক ডাক্তাররা কিন্তু ইয়োগা করছে। ইভেন আমাদের ইয়োগা টিচার্স ইন বাংলাদেশের পুলেই কিন্তু ডাক্তার আছেন যিনি ইয়োগাটাকে নিয়ে কাজ করছেন। সো আমি আপনার সাথে একমত, অনেকেই করছেন, ডেফিনিটলি অ্যাপ্রিশিয়েটেবল, এটা অনেকেই করছেন। জি, আপনার কথাটাও সত্য যে একটা সময়ের আগে কিন্তু এটা একদমই হতো না, এখন কিন্তু শুরু হয়ে গেছে। সো এটা হচ্ছে সেলিব্রেট করার ব্যাপার।
জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই, এবং এটা ব্যাপকভাবে হবে আশা করি আমি। আগামীতে হয়তো এটি আরো জনপ্রিয়তা লাভ করবে, এবং যেহেতু এটি ফলাফল, মানুষ কিন্তু ফলাফল পেতে চায়, হ্যাঁ, সে কি লাভ, আমরা সবসময় বলি আমার এটা করে লাভ কি আর কি, হ্যাঁ, তো এই লাভটা যখন সে পাবে, আমি আমার রোগীদেরকে বলি যে ভাই আমার লাভ হচ্ছে কি, আমার মাসে 5,000 টাকা পাচ্ছি আমি যোগা করে। আমি বলি রোগীদেরকে, হ্যাঁ, বলে যোগা করে 5,000 টাকা পাচ্ছেন মানে? আমি বললাম যে আমার 5,000 টাকা ইনসুলিন লাগতো মাসে, সেটা এখন লাগছে না, তো আমি তো এই টাকাটা পাচ্ছি, হ্যাঁ, এই টাকাটা তো আমি পাচ্ছি। আমি একদম তাদেরকে স্পেসিফিক বলে দিই যে আপনি দেখেন মাসে কত টাকা ওষুধ খাচ্ছেন, হ্যাঁ, আমার কিন্তু এই 5,000 টাকার ইনসুলিন লাগতো মাসে, তো আমি সেটা খাচ্ছি না, অথচ আমি ভালো আছি, তাহলে কি আমার ওই 5,000 টাকা তো আমি পাচ্ছি যোগা থেকে, এবং এটা আমাকে যোগা দিচ্ছে। জি, খুব সুন্দর বললেন। আসলে আমরা এইভাবে মানে একটা গ্লাসের পানি অর্ধেক নাকি হচ্ছে গ্লাসটা অর্ধেক খালি গ্লাসটা নাকি গ্লাসটা অর্ধেক ভর্তি, তো আমি কিভাবে চিন্তা করছি তার উপরে কিন্তু আমার লাইফেরটাই চেঞ্জ হয়ে যায়। সো এটা খুব গুরুত্বপূর্ণ এই অ্যাপ্রোচটা। সাইফুল ভাই, এই পর্যায়ে আপনাকে আরেকটা প্রশ্ন একটু করতে চাই যে আপনার সময়ে আপনি যোগা দেখেছেন এবং এখনো এটা দেখছেন, সো ইন ফিউচার আপনি যোগাকে যারা প্রফেশন হিসেবে নিতে চায় সেই ক্ষেত্রে আপনি ফিউচারটা কেমন দেখছেন? নিঃসন্দেহে এটি ভালো। আমি তো বললামই যে আস্তে আস্তে এটির চাহিদা বাড়ছে। এটির খুলনাতে ব্যাপকভাবে না হলেও আমার মাঝে মধ্যে চোখে পড়ে যে দু একটি সাইনবোর্ড এদিক ওদিক চোখে পড়ে, তবে সেগুলি দেখছি যে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ওমেন বেসড, মানে ফিমেলদের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে আর কি, সেগুলো আর কি। আমার মনে হয় যে মেয়েরা একটু ফিটনেসের ব্যাপারটায় বেশি সচেতন, মেবি হয়তো সেই জায়গা থেকে হয়তো তারা করছে। তো যোগা আবার ডেফিনেটলি আপনার সৌন্দর্য চর্চারও একটি পার্ট। এটি কিন্তু ফিট থাকবেন আপনি, ফিট মানে তো শুধুমাত্র চামড়া ফর্সা না, ফিজিক্যালি ফিট থাকা। তো ফিজিক্যালি ফিট থাকার ক্ষেত্রেও কিন্তু যোগাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি এটি একটা ভালো প্রফেশন হতে পারে আগামীতে, এবং আমার মনে হয় যে খুব ভালো ভালো ইনস্টিটিউট গড়ে ওঠা দরকার, যেখানে মানুষ সত্যিকার ভাবেই সেখানে যে প্র্যাকটিসটা করতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে। যে আপনি যেটা বললেন যে ইনস্ট্রাক্টর, এখন আমি পাবো কোথায়? মানে এটা তো অ্যাভেলেবল না, আসলে চাইলেই তো পাওয়া যাচ্ছে না, তাই না? তো এখন এইটা আসলে ইনস্টিটিউট গড়ে ওঠা দরকার। আমার মনে হয় যে ব্যাপকভাবে ইনস্টিটিউট গড়ে ওঠা দরকার, এবং সেটি আমি আশাবাদী যে এটি গড়ে উঠবে। মানুষ এখন বুঝতে পারছে আসলে আস্তে আস্তে যে হ্যাঁ, আমাদেরকে নেচারের কাছে ফিরে যেতে হবে। নেচারের কাছে ফিরে যাওয়া ছাড়া আসলে আমরা বাঁচতে পারবো না। মানুষই পার্ট অফ নেচার। তো হিউম্যান বিইং আলাদাভাবে বাঁচার কোনো সুযোগ নাই, মানুষ তো রোবট না। তো নেচারের কাছে ফিরে যেতে হবে। তো সেই ন্যাচারাল যে সমস্ত ওয়েজ গুলো আছে ভালো থাকার, সুস্থ থাকার, তার মধ্যে আমি তো বললাম যে একটা বেস্ট ওয়ে হচ্ছে যোগা। তো আমার মনে হয় যে এরকম প্রতিষ্ঠান গড়ে ওঠা উচিত, যেখানে প্রফেশনালসরা থাকবে, এক্সপার্টরা থাকবে, সেখানে গিয়ে সবাই যোগা করবে। ইভেন যোগা একাডেমিক্যালি যোগা শেখানোর প্রতিষ্ঠানও আমার মনে হয় গড়ে ওঠা দরকার আমাদের দেশে, যেখান থেকে সার্টিফাইড কোর্স করতে পারে মানুষ। এখন তো আমি জানি না আমাদের দেশে আছে কিনা, বাইরে ইন্ডিয়াতে যে করে আসতে হয়, অ্যাটলিস্ট ইন্ডিয়াতে যে করে আসতে হয়। আমার মনে হয় যে আমাদের দেশেও এরকম প্রতিষ্ঠান গড়ে ওঠা উচিত, যেখান থেকে সার্টিফাইড কোর্স করা যাবে। সেদিক থেকে আমার মনে হয় যে ডেফিনেটলি এটি একটি ভালো প্রফেশন হতে পারে আগামীতে, এবং এটি ব্রাইট ফিউচার আছে বলে আমার কাছে মনে হয়। তবে এই সবের মাঝখানে সাইফুল ভাই আসার খবর হচ্ছে যে এইবার কিন্তু যোগ দিবসে 17টি জেলায় আপনার যোগ দিবস একসাথে পালিত হয়েছে। মানে আপনি যেটা বলছিলেন বাংলাদেশ যোগা অ্যাসোসিয়েশনের থেকে এটা করা হয়েছে, আমি যদি ভুল না বলে থাকি। হারুন স্যার আছেন, উনি এটাকে মানে অনেক বেশি ছড়াচ্ছেন। আমি কিছু ওনার সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। উনি খুব ভলান্টারিলি খুব চমৎকার ভাবে মানে হচ্ছে উনি কাজ করছেন। আর আরো তো প্রফেশনালরা আছেন, কুশল আছেন, জয়সানি যোগার আরো অনেকে আছেন, ওনারও কাজ করছেন। তো সম্মিলিত প্রচেষ্টা এটা কিন্তু মানে অনেক আগায় যাচ্ছে। আমরা ধারণা সুন্দর একটা ভবিষ্যৎ আশা করতেই পারি। আর কিন্তু একটা বৃহৎ প্ল্যাটফর্ম করছে, যেখানে হচ্ছে সবাই একটা প্ল্যাটফর্মে থাকবে, সব জেলার যারা যোগা প্রফেশনাল আছেন, এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করা। সো আই হোপ যে সামনে সময়টা খুব ভালো আসবে। তো ডেফিনেটলি এরকম কিছু ক্যাম্প করা যেতে পারে দেশের বাইরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ছোট ছোট কিছু ক্যাম্প করা যেতে পারে। আপনাদের যোগার যে প্রতিষ্ঠান বা মানে অর্গানাইজেশন যেটি আছে বাংলাদেশে, তারা যদি এরকম কিছু ক্যাম্প করে উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, তাহলে আমার মনে হয় যে মানুষ আরো বেশি উৎসাহিত হবে। প্রশাসনের সহযোগিতা নিয়ে, যেহেতু প্রশাসন ইনভলভ এটার সাথে, তো প্রশাসনের সহযোগিতা নিয়ে কমিউনিটি সেন্টারে এরকম একটি ছোট্ট 7 দিন 5 দিন 10 দিনের একটা কোর্স আয়োজন করা যেতেই পারে। ওই এলাকায় কিছু ভলান্টিয়ার তৈরি হলো, তারা আবার শেখাবে। এইভাবে আমার মনে হয় যেটিকে ছড়িয়ে দেওয়া ডিসেন্ট্রালাইজ করা। জি জি জি।
চমৎকার আলোচনা হলো সাইফুল ভাই। এবার লাস্ট একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে যে হারমোনি ট্রাস্টের যে উদ্যোগগুলা, তার মধ্যে একটা আমি অলরেডি বলেছি, ইয়োগা টিচার্স ইন বাংলাদেশের প্ল্যাটফর্ম, ইয়োগা সেক্টরের ক্যাপাসিটি মানে বাড়ানো, সেক্টর ডেভেলপ করা এবং ইয়োগা প্রফেশনালদের ক্যাপাসিটি বাড়ানো। দেন হচ্ছে ইয়োগা এবং নেচুরোপ্যাথির উপর দেশের প্রথম ডিজিটাল যে লাইব্রেরি, ই লাইব্রেরি, যেখানে মানুষ ঘরে বসে জাস্ট নেটের লাইন থাকলেই হচ্ছে বই ডাউনলোড করে পড়তে পারবে, এবং এটা স্পেশালি কিন্তু হচ্ছে ইয়োগা টিচারদের জন্য, মানে যারা এবং নেচুরোপ্যাথি নিয়ে যারা প্র্যাকটিস করছে, মানুষকে যারা সার্ভিস দিচ্ছে তাদের জন্য। তারপর তারপর হচ্ছে স্টাডি সার্কেলের একটা অ্যারেঞ্জ করা হয় প্রত্যেক সপ্তাহে, যেখানে ইয়োগা প্রফেশনালরা তাদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করেন। একই সাথে নতুন যারা যেমন কোর্স করে বের হয়েছে, এখানে অনেক কিছু কথা বলে গেছে, যেমন ফারিয়া রশিদ আছে তার মধ্যে একজন, তো নবীন যারা তাদেরকে মেন্টরিং করা, এই উদ্যোগগুলো হারমোনি ট্রাস্ট নিয়েছে তাদের হারমোনি ট্রাস্টের সংগঠনের ম্যান্ডেট অনুযায়ী। তো এই উদ্যোগগুলো নিয়ে সাইফুল ভাই আপনার যদি কোনো অভিমত কিংবা আপনার পরামর্শ থাকে, আপনি যদি অ্যাড করতেন। না, পরামর্শ আসলে তো বলেই ফেলেছি অনেকগুলো পরামর্শের কথা। হারমোনি ট্রাস্টের কর্ণধার অমিতাভ দা আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, অনেক আগে থেকে তার সাথে আমার পরিচয়। ইজ এ গুড অর্গানাইজার, আমি জানি সেই কাজগুলো ভালোভাবে করতে পারবে। আপনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং অনেক দক্ষ আপনি এই বিষয়ে, আপনার ডিভোশন ডেডিকেশন আমি জানি। সো আমি আশাবাদী যে হারমোনি ট্রাস্ট এটা নিয়ে অনেক দূর এগিয়ে যাবে। ইনফ্যাক্ট বাস্তবতা হলো যে হারমোনি ট্রাস্ট যখন শুরু হয় তখনও আমি জানি অমিতাভদের সাথে আমার কথা হয়, আপনার সাথে আমার কথা হয়েছিল। তো সেখান থেকে আজকের অগ্রগতিটা আমি দেখছি, একদম আমার চোখের সামনেই অগ্রগতিটা। আমি বলবো যে অসাধারণ অগ্রগতি হয়েছে আপনাদের, এবং আপনাদের যে ব্যাপ্তি, আমি আপনাদের সব কাজ ফলো করি, সো আপনাদের যে ব্যাপ্তি এটি ডেফিনেটলি একটি আশাব্যঞ্জক এবং হোপফুলি। এখন এইটাকে আরো বেশি আপনারা যেটা উদ্যোগগুলো নিয়েছেন এগুলো তো প্রশংসার দাবিদার নিঃসন্দেহে। এবং আমি ওই যে বললাম যে আপনারা এখন যেটা করতে পারেন আরেকটি, সেটি হলো যে এই যে ধরেন আজকে খুলনায় বসে আমি আপনার সাথে কথা বলছি, আপনাদের সাথে আমার প্রিভিয়াস রিলেশনও আছে, সেখান থেকে হারমোনির এই কাজটাকে খুলনায় রিপ্রেজেন্ট করা, ঠিক একইভাবে বান্দরবানে কেউ রিপ্রেজেন্ট করবে, সিলেটে কেউ রিপ্রেজেন্ট করবে, উত্তরবঙ্গে কেউ রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এইভাবে আমার মনে হয় যে এই কাজগুলোকে যদি ডিসেন্ট্রালাইজড করে ফেলা যায় আর কি, যেটা আপনি বললেন আর কি, এবং ওখানকার তাহলে আমার মনে হয় যে এটি আরো দ্রুত এটি ইয়ে লাভ করবে। এবং ডেফিনেটলি হারমোনি ট্রাস্ট এই বিষয়ে আমি বলবো যে বাংলাদেশে পথিকৃৎ হিসেবে কাজ করবে, আমি আশা করছি। অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই। একই সাথে সাইফুল ভাই আমরা সবাই একটু জানতে চাই, দেশ হেলথ কেয়ারে সেন্টারে, দেশ হেলথ সেন্টারে আপনার মানে চিন্তা কি ইয়োগা নিয়ে খুলনা বেস? আপনি যদি ছোট্ট করে বলতেন। প্রথমত তো আমরা বলেছি যে প্রথমত তো আমি আমার বলেছি যে আমাদের যে ড্রিম আছে, যেটা আমরা মূলত যেটা কাজ করি, আমাদের ফোকাসিং এরিয়াটা হচ্ছে, আমরা হয়তো হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করি, কিন্তু আমাদের ফোকাসিং এরিয়াটা হচ্ছে আসলে জেরিয়াট্রিক্স এবং প্যালিয়েটিভ কেয়ার, যেটাকে আমরা বলি যে একজন বার্ধক্য জনিত রোগ যেগুলো আছে, যেগুলোর আলটিমেটলি কোনো ভালো রেজাল্ট কিন্তু প্রথাগত চিকিৎসাতে পাওয়া যাচ্ছে না। বছরের পর বছর একটা মানুষ বেকা হয়ে হাঁটছে, তার এই প্রবলেম সেই প্রবলেম, বুড়ো হয়ে গেলে তো আসলে হাজারটা রোগ এসে ঢুকে যায় আর কি। হ্যাঁ, তখন সে যদি তার এই যোগ ব্যায়ামকে তার জীবনের পার্ট করে নেয়, এবং তখন তার অবসর লাইফ থাকে অথবা তার সময় অনেক বেশি থাকে। হ্যাঁ, যারা একেবারে বেডে আছে তাদের ব্যাপারটা আলাদা আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই রিলিফ হওয়ার ক্ষেত্রে বা সুস্থ হওয়ার ক্ষেত্রে এই যোগ ছাড়া তারা একেবারে সুস্থ হওয়ার কোনো আসলে মানে সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের যে ড্রিমটা আছে সেটি হলো যে আমরা যদি একটি ক্লিনিক্যাল অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছা আমাদের আছে, যেখানে পেশেন্ট থাকবে, ইনডোরে থাকবে, বেডে থাকবে, সেই তাদেরকে আমরা একদম মানে সেখানে ভর্তি করে যোগ প্র্যাকটিস করিয়ে সুস্থ করে বাড়ি পাঠাবো আর কি। হ্যাঁ, শুধুমাত্র ওই ওষুধ ধরিয়ে দিয়ে বাড়ি পাঠাবো না আর কি তাকে। হ্যাঁ, তাকে আমরা ওখানে রেখে সুস্থ করে তারপরে সেখানে ইয়োগা চর্চা হবে রেগুলার বেসিসে, এবং সেখানে দুবেলায় আমাদের যারা পেশেন্ট থাকবে আমাদের হসপিটালে, যারা ভর্তি অ্যাডমিট পেশেন্ট থাকবে যারা, তারা দুবেলায় তাদেরকে একটা আলাদা রুমে নিয়ে সেখানে ব্যায়াম করানো হবে আর কি। হ্যাঁ, একদম সকাল বিকাল দুবেলা তাদেরকে যার যে ব্যায়াম গুলো প্রয়োজন আর কি, সেই ব্যায়াম গুলো তার মানে আমরা আগে বলেছি ট্রিটমেন্টের একটি পার্ট আর কি। হ্যাঁ, তো হাসপাতালে যেমন শুধু ওষুধ খায় রোগীরা, আর তো কিছু করে না, বেডে শুয়ে থাকে ওষুধ খায়। তো আমাদের হাসপাতালে যখন কেউ ভর্তি হবে, অ্যাডমিট হবে, তখন সে তার দুবেলা তার ব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম এগুলো করতে হবে। হ্যাঁ, যোগ, মেডিটেশন, প্রাণায়াম এগুলো করতে হবে। এগুলো করে সুস্থ হয়ে তারপরে সে বাড়ি যাবে।
এবং আমি আশাবাদী যে এক্ষেত্রে শুধু ওষুধ দিয়ে যে রোগীটিকে সারতে 1 মাস লাগবে, এই সামগ্রিক প্রক্রিয়ায় তাকে যদি আমরা যোগ ব্যায়াম, প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ এগুলো করাই, তাহলে সে হয়তো 15 দিনে সুস্থ হয়ে যায় বা 1 সপ্তাহে সুস্থ হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই, আপনি মানে অনেক চমৎকার ভাবে মানে ব্যাপারগুলো সামনে এনেছেন। আপনার নিজের যে প্রতিষ্ঠান, আমি জানি এই প্রতিষ্ঠান আপনার প্রাণের প্রতিষ্ঠান এবং এটা একটা স্বপ্ন আছে। আমি এর আগেও আপনার লেখা বইটাও আমি পড়েছি, আপনার সম্পর্কে তো জানি। তো এটার সাথে তো অবশ্যই একাত্মতা আছে। আর আজকে সময় দিয়ে আমরা একদম শেষে অনুষ্ঠানের আজকে সময় দিয়ে আপনি এই যে আপনার এই প্রফেশনের সাথে যোগার সংযুক্তি আপনি যে বিউটিফুলি করেছেন, যে বিউটিফুলি এক্সপ্লেন করলেন আপনি, আমার ধারণা এটা যোগা প্রফেশনালদের জন্য একটা শিখন হয়ে থাকবে। এবং এত সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করলেন যে এটা কিভাবে ওয়ার্ক করে, এর সহজীকরণ, এর সরলীকরণ, এর অ্যাপ্রোচের জায়গা, খুব চমৎকার চমৎকার মানে টপিকগুলো উঠে এসেছে, আলোচনাগুলো উঠে এসেছে। তো জাফর ভাই, আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। আমরা আশা করবো আবারও অনেক প্রোগ্রামে আপনাকে আমরা সাথে পাবো। আপনাকে এবং হারমোনি ট্রাস্টকে অনেক ধন্যবাদ। সেই সাথে এই অনুষ্ঠানে যারা এর আগে এসেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং আজকে যারা এই অনুষ্ঠান দেখলেন তাদেরকে আমার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনার ব্যক্তিগত সুস্বাস্থ্য কামনা করছি, অমিতাভদার সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনাদের সাথে যারা যুক্ত আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমি আশাবাদী যে আগামী বিশ্বে আমরা যোগের মাধ্যমে, এই যে বললাম যে আমাদের যে সংযোগ, সেই সংযোগটা শরীরের সাথে মনের, সেই সংযোগটা একজনের সাথে আরেকজনের, সেই সংযোগ স্থাপন করে আমরা একটি সুন্দর সমাজ, আমাদের সংগঠনের 3টা প্রিন্সিপাল আমরা লিখি যে নিরোগ শরীর, সুস্থ মন, অহিংস সমাজ। তো এই ক্ষেত্রে আমরা বলি যে আপনি একটা মানুষকে শুধু ওষুধ দিয়ে তার স্পেসিফিক একটা রোগ সারাবেন হবে না, তার মনকে সুস্থ করতে হবে। এবং আমরা অহিংস সমাজের কথা বলি। অহিংস সমাজ ততদিন হবে না যতদিন না সুস্থ মনের মানুষ তৈরি হবে, কেমন? তো সেই কারণে এই যে সংযোগের জায়গাটা, সেই সংযোগের জায়গাটার ভিত্তি আসলে যোগ। আমি আশা করব যে সবাই যোগ চর্চা করবেন এবং সুস্থ থাকবেন। এবং এটির ফলাফল আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে আমার বেনিফিটটা তুলে ধরলাম। আর আমার মনে হয় আমার এই কথার উপর আপনারা আস্থা রাখতে পারেন। আস্থা রেখে আপনারা যোগ চর্চা করে নিজেরাই এর ফলাফল পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। অনেক কৃতজ্ঞতা সাইফুল ভাইয়ের প্রতি, উনি এত সুন্দর করে বললেন, কথা লাস্টের কথাগুলো আরো বেশি ছুঁয়ে গেছে আমাকে। তো দর্শক, আশা করি এই প্রোগ্রামটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনুরোধ থাকবে যে এটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আমাদের এই গল্পগুলো যাতে সবাই জানতে পারে। তো এই পর্যায়ে আমিও বিদায় নিচ্ছি। আগামীকাল 9:15 রাত আমরা আবারও আসবো আরেকজন যোগা প্রফেশনালের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।